বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে যেই 15 আগস্ট 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলাদেশ আওয়ামী লীগের একটি লোকও বাংলাদেশের কোনো জায়গায় কোনো মিছিল, মিটিং, প্রতিবাদ সভা কিচ্ছু করে নাই। এ ব্যাপারে আমাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি অত্যন্ত বিগত দিনে অনেক মিটিংয়ে বা অনেকবার তিনি একথা ব্যক্ত করেছেন যে আমার বাবা যখন মারা গেল তার লাশটা 32 নম্বরে পড়েছিল, কিন্তু একটা মানুষ তখন কোনো প্রতিবাদ করে নাই, কিছু করে নাই, সবাই চুপসে গিয়েছিল। আর বেশিরভাগ সাধারণত আমাদের আজকের যে তোফায়েল আহমদ সাহেব বঙ্গবন্ধুর একান্ত সচিব ছিলেন এবং তিনি আকার ইঙ্গিতে বঙ্গবন্ধু কন্যা তাকেও সহ অনেকের ব্যাপারে তিনি সন্দেহ প্রকাশ করেছেন। তারা কোনো উচ্চবাচ্য করে নাই, তারা চুপসে ছিল। এ নিয়ে তিনি অনেক কথা বলেছেন। সেই প্রেক্ষাপটে আমি আজকে এই কথাটি কেন এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছিল, আমার দয়া করে যারা আমার কথাগুলো শুনছেন বাংলাদেশ আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ না করেন শুধু জানার জন্য আমি আজকে 2024-এর যেই 5ই আগস্ট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভারতে চলে গেল সেই ওদিনকার প্রেক্ষাপট আর আজকের প্রেক্ষাপট ও ব্যাপারে আমি যে তখন তারা কেন প্রতিবাদ করতে পারে নাই বা তারা চুপসে ছিল, সবাই নিশ্চুপ ছিল, সে ব্যাপারে আমি কিছু কথা বলতে চাই। বঙ্গবন্ধু 32 নম্বর যখন ছিলেন, আমার মামার বাসা ছিল এই 32 নম্বরের ঠিক পূর্ব দিকে, যে রাস্তার পূর্ব সাইডে যেই নিউ মডেল কলেজটা, ওই কলেজটার ওখানে উনি ভাড়া ছিলেন। আমার মামায় 74 সালে ভাড়া থাকতো। আমি তখন কুমিল্লা, আমি তখন বেড়াতে এসেছিলাম মামার বাসায়। 74 সালে এতই অভাব ছিল দেশে, বন্যা হয়ে মানুষের, বাংলাদেশে আমাদের জন্মে এত অভাব দেখি নাই। বাতের যে মার, এটাও মানুষে বিক্রি হয়েছে এবং বাতের মার খেয়েছে মানুষ। আমি সে কথায় আর বলতে চাই না, অনেক অভাব ছিল দেশে। তা আমি মামার বাড়িতে বেড়াতে এসেছিলাম, প্রায় 1 মাস ছিলাম ওখানে। এই 32 নম্বরের পূর্ব সাইডে, এই মেন রোডে শুক্রাবাদ, ঠিক 32 নম্বর রাস্তার পূর্ব সাইডেই তখন এই নিউ মডেল কলেজটা, স্কুলটা তখন একটা এল সাইজের একটা টিন শেড কয়েকটা, বেশি হলে 6-7-8টা রুম ছিল এল সাইড। উত্তর দিক থেকে পূর্ব দিকে গিয়ে দক্ষিণ দিকে গেছে এল সাইড। আর এটার উত্তর সাইডে একটা নালা ছিল, রাজাবাজারের পানিগুলা এদিক দিয়ে নামতো ক্যানেলে। তো এইটার পাশেই, এই রাস্তার পাশেই একটা, তখন ধানমন্ডি এলাকার মধ্যে এইটাই সবচেয়ে মনে হাইফাই একটা স্টোর ছিল। এই ইটের টিন শেড, উপরে টিন, চারিদিকে ইটের। এটার নাম ছিল শুক্রাবাদ ডিপার্টমেন্টাল স্টোর। এখানে নানান কিছু মুদিমালের বিক্রি হইতো, কসমেটিক্স এগুলা বিক্রি হতো। তো একটা দোকান ছিল। আমার বিশ্বাস, আমার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি যদি আমার কথাগুলো শোনেন, তিনি নিশ্চয়, এই দোকান ছাড়া এখানে দোকান ছিল না। আর তাদের বঙ্গবন্ধুর যে 32 নম্বর বাসার থেকে কিছু নিতে হলে, যেটাই নিতে হোক, ডাল চিনি যেটাই নিতে হোক, এই দোকান থেকেই নিতে হতো। এটাই কাছে ছিল সবার। এই দোকানের পিছনেই এই টিন শেড ঘরে আমার মামা ভাড়া থাকতো। 74 সালের কথা বলছি। আমি সকালবেলা 8টার দিকে, 8টা সাড়ে 8টার দিকে ঘুম থেকে উঠে হাঁটতে হাঁটতে আমি রাস্তাটা পাড়ি এদিকে আসতে বঙ্গবন্ধু বাসার সামনে আসলাম। এসে দেখলাম যে এখন বঙ্গবন্ধুর যে বাসা, এটার দক্ষিণ পাশে বঙ্গবন্ধুর যে মুরালটা আছে, এখানে রাস্তার পাশে টিন শেড ঘর, পুলিশের ব্রাক। আচ্ছা, আমি এদিক দিয়ে আসলাম। আসার পর এসে দেখলাম এই রাস্তার মধ্যে দাঁড়িয়ে আমি দোতলার মধ্যে রাশের একটা 3 চাকার একটা গাড়ি দোতলার মধ্যে চালাচ্ছে। এটা বাইরের থেকে আমি রাস্তার থেকে দেখতেছি, এভাবে চালাচ্ছে, খেলছে। এর মধ্যে পুলিশ একটা এসে আমাকে বলল
যে এখানে দাঁড়ায়েন না, সামনের দিকে যান। আমি পশ্চিম দিকে চলে গেলাম, ব্রিজটার দিকে, ওদিক দিয়ে ঘুরে আবার আসলাম। এসে যাওয়া আসার মধ্যে দেখলাম এই পুলিশ আর 2-1 জন আর্মি, মানে একটা এখন মন্ত্রীদের বাসা যেমন থাকে ঠিক একই অবস্থা, এইভাবে আনসিকিউর ছিল। পরে আমি রাস্তার পূর্ব সাইডে যে ডিপার্টমেন্টের সাথে দাঁড়ালাম। এরপর একটু পরে দেখলাম গাড়ি দিয়ে বঙ্গবন্ধু যাচ্ছে, এদিক দিয়ে বাড়িয়ে উত্তর দিকে গেল। তখন তো জানি নাই কোথায় গেল, তা এখন বুঝছি সে গণভবনে গেল, আর নইলে হয়তো সংসদ ভবন নাখালপাড়া ওখানে গেল, ওখানে। পরে এই অবস্থা, এর মধ্যে বঙ্গবন্ধুকে হত্যা করা হলো। আপনারা চিন্তা করেন, বাংলাদেশের মধ্যে সারা পৃথিবীতে সে এত জনপ্রিয় ছিল, তাকে যখন হত্যা করলো মানুষের কেউ কল্পনাও করতে পারে নাই। বঙ্গবন্ধুকে গোয়েন্দারা বলেছিল যে আপনাকে মারতে পারে, সে বলছে কোনো বাঙালি আমাকে মারতে পারে, এটা আমি বিশ্বাস করি না, তোমরা ফাও কথা আমাকে বলবা না। ওনাকে পুরা ফ্যামিলিকে মারলো, ফজলুল মনির ফ্যামিলিকে মারলো, হাসনাত আব্দুর রব সিনিয়াবাদের ফ্যামিলিকে মারলো। এমন একটি ঘটনা ঘটার পর আর্মিরা, সারা বাংলাদেশে আর্মিরা তাদের হাতে সব আইন শৃঙ্খলার দায়িত্ব নিয়ে নিল। এই অবস্থার মধ্যে বাংলাদেশের কোনো মানুষ আওয়ামী লীগের সে রাস্তায় নামবে, প্রতিবাদ করবে। এরপরে থেকে আওয়ামী লীগের নেতাদেরকে সারা বাংলাদেশে আর্মিরা যে যেখানে পারছে তাদেরকে, বড় বড় নেতাদেরকে অ্যারেস্ট করে নিয়ে ক্যান্টনমেন্টে খুব টর্চারিং করছে। এর থেকে আপনারা বোঝেন যে একটা মিছিল করব থাক দূরের কথা। এখন আমি এই কথাটা এই জন্য তুলনা করলাম, 5ই আগস্ট বঙ্গবন্ধুকে না শেখ হাসিনা যাওয়ার পর কি এমন কোনো হত্যাকাণ্ড, একটা কোনো মন্ত্রীকে হত্যা করা হয়েছে, কোনো বাসায় কি এমন হত্যা করা হয়েছে একটা ফ্যামিলিকে? এরপরেও বাংলাদেশ আওয়ামী লীগের লাখো লাখো নেতা কর্মী, এক একজন একটা সাধারণত ইউনিয়নের নেতা, থানার নেতা, শত শত কোটি টাকার মালিক হয়েছে, এত অবৈধ টাকার মালিক হয়েছে, এত প্রেসিডেন্ট সদস্য বলেন, সেন্ট্রাল কমিটি, মহানগরের শত শত কোটি টাকার মালিক, কিন্তু একটা লোক কি রাস্তায় বাইর হয়েছে? আপনারা বুকে হাত দিয়ে বলেন। তাই বঙ্গবন্ধু কন্যা এই কথাটি বলেছিল, হয়তো অনেকে বলতে পারেন যে আপনি বেয়াদবি করছেন, যে শেখ হাসিনা বলেছিল যে আমার বাবার মৃত্যুর পর একটা লোক লাশ পড়েছিল, একটা লোক। সেই তুলনাটিকে আমাকে ক্ষমা চোখে দেখবেন যে আমি বঙ্গবন্ধু কন্যারও দৃষ্টি আকর্ষণ করছি, যদি আমার কথাটা কোনো সময় শোনেন, যে এখন তো একটা লোককে হত্যা করে না, একটা বাড়িতেও আক্রমণ করা হয় নাই। এরপরে আপনি চলে গেলেন সারা বাংলাদেশে একটা লোক, এত সুবিধাবাদী বাংলাদেশের শত শত হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে অনেকে। আমরা যাদেরকে দেখেছি একবেলা ঠিক মতো খেতে পারে নাই, রিক্সা ভাড়া দিয়ে মহানগর অফিসে আসতে পারে নাই, গুলিস্তান, শত শত কোটি টাকা পাজারো গাড়ি, ওই 10-15টা ফ্ল্যাটের মালিক, তারা তো কেউই একটা টু শব্দ করে রাস্তায় নামলো না। আজকে দুঃখ হয় যে এমন একটি পরিস্থিতির মধ্যে 75-এ 15 আগস্ট এই ঘটনা ঘটার পর, আপনারা অনেকেই জানেন 75-এ 15 আগস্ট বঙ্গবন্ধু হত্যার আগেই যখন মেজর ডালিম ছিল, ডালিম কুমিল্লার দায়িত্বে ছিল, আমরা তখন কুমিল্লা, সে কুমিল্লা বঙ্গবন্ধু থাকা অবস্থায় কুমিল্লাতে আওয়ামী লীগের অনেক নেতাদেরকে ক্যান্টনমেন্টকে বিভিন্ন জায়গায় নিয়ে এমন টর্চারিং করেছে। কুমিল্লার সবচেয়ে বড় নেতা ছিলেন আফজল খান, অত্যন্ত সাহসী মুক্তিযোদ্ধা। তাকে বঙ্গবন্ধু থাকা অবস্থায় তাকে বাড়ি থেকে তুলে নিয়ে কুমিল্লা বিদ্যুৎ উৎসবের কামড়ে জাঙ্গালিয়া, তাকে উপরে তোলে নিচে লটকিয়ে তাকে পিটিয়েছে। এবং কুমিল্লার যে মুক্তিযুদ্ধ কমান্ডার ছিলেন, বাচ্চু কমান্ডার, মুক্তিযোদ্ধার অফিস ছিল সাতিপট্টি কুমিল্লা, তাকে বাসা থেকে তুলে নিয়ে ওখানে তাকে লটকে তাকে পিটিয়েছে। এরপরে হয়তো এই আফজল খান, তখন ওই কুমিল্লার নেতা ছিল মুস্তাক আহমদ, মুস্তাকের সাথে তার ভালো ইয়ে ছিল, আগামো ছিলেন, তার বাসা ছিল। এই আগামো ছিলেন, তার বাসায় এসে মুস্তাককে বলেছে, মুস্তাক বঙ্গবন্ধুকে বলেছে, বঙ্গবন্ধুকে বলার পর তার
চিকিৎসা শেখ কামালে তাকে নিয়ে গিয়ে রেড ক্রিসেন্ট হসপিটালে বঙ্গবাজার ভর্তি করা হয়েছিল। বঙ্গবন্ধু থাকা অবস্থায় বঙ্গবন্ধু হত্যার পর সারা দেশে এই ডালিমরা তারা কুমিল্লা থেকে, আমি কুমিল্লা যতটুকু দেখেছি, কুমিল্লা শাসনগাছা ডাব্বরসিয়া ছিল, ধর্মপুরের জলিলা ছিল, আফজল খান তারা ছিল, বাচ্চু কমান্ডার, তাদেরকে দিনের বেলা অনেককে নিয়ে, তখন পিচের রাস্তা ছিল, এই গরমের সময় পিচগুলা মানুষের পায়ের মধ্যে সেন্ট্রেলের মধ্যে রাখতো এই পিচ, তারা বুট দিয়ে এই রাস্তার মধ্যে লাথি দিয়ে তাদেরকে ফুটবলের মতো লাথি দিয়ে এই পিচের মধ্যে তাদেরকে ক্রোলিং করাইছে, এই অবস্থা করেছে। এর মধ্যে কেউ টু শব্দ, অনেকে বলে বঙ্গবন্ধু হত্যার পর একটা মানুষ টু শব্দ করে না, টু শব্দ করার ব্যবস্থা আছে। সারা বাংলাদেশে আর্মিরা এভাবে বড় বড় আওয়ামী লীগের নেতাদেরকে, ছোট নেতাদেরকেও ক্যান্টনমেন্ট নিয়ে তাদেরকে এমন অবস্থা করেছে, আর কোনোদিন আওয়ামী লীগ করবে কিনা। অনেকে তখন মুক্তিযোদ্ধার সার্টিফিকেট জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, আর কোনো সময় পরিচয় দেয় নাই যে আমি আওয়ামী লীগ করি। সেই অবস্থা আমরা দেখেছি। আর এখন আপনারা দেখেছেন যে এত সুবিধাভোগী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এত সুবিধা দিয়েছে তাদেরকে। সারা বাংলাদেশে আওয়ামী লীগের না হলেও কমপক্ষে 1 লাখ নেতা শত শত কোটি টাকার মালিক হয়েছে। কিন্তু আওয়ামী লীগের তৃণমূলের 75-এর পরেও দেখেছি তৃণমূল যারা আওয়ামী লীগকে, বঙ্গবন্ধুকে ভালোবেসে আওয়ামী লীগ করেছে, তারা বঙ্গবন্ধু 75-এর পর অনেকে দুমুঠি খাওয়ার ব্যবস্থা ছিল না। আর সেই অবস্থার মধ্যে আজকে 2025 সালে বঙ্গবন্ধু শেখ হাসিনা চলে যাওয়ার 16-17 বছর একাধারে আওয়ামী লীগ ক্ষমতায় শত শত কোটি টাকার মালিক হয়েছে এক একজন নেতারা। কিন্তু এখনো আমাদের মতো নেতারা যারা আমরা আওয়ামী লীগটি করেছি, আমরা এক বেলা খেলে আরেক বেলা খাওয়ার ব্যবস্থা নাই। আমার জানা সত্ত্বে শত শত হাজারো কর্মী আমি জানি এখন ঘর ছাড়া, বাড়ি ছাড়া, না খেয়ে কি একটা দুর্বিষহ জীবন কাটাচ্ছে। অনেকে অসুস্থ, চিকিৎসা করতে পারছে না। তাই আমি এই কথাটা আজকে স্মরণ করলাম যে হয়তো আমার কথাটা অনেকে, হয়তো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনিও জানলে, অনেক সিনিয়র নেতারা জানলে হয়তো আমাকে নিয়ে তারা খারাপ মন্তব্য করবেন। কিন্তু আমি বঙ্গবন্ধু কন্যা বলেছিল যে আমার বাবার লাশটা পড়েছিল 32 নম্বরে, একটা লোক করে নাই। তিনি তখন বাংলাদেশে ছিলেন না, তিনি বাহিরে ছিলেন বঙ্গবন্ধুকে যখন হত্যা। আমরা বাংলাদেশে ছিলাম, যে কি অবস্থা বাংলাদেশে একটা দুর্বিষহ অবস্থা হয়েছিল যেটা ভাষায় প্রকাশ করার মতো না। তাই কেউ তখন টু শব্দ করবে। আর্মিরা, এই যে আর্মিরা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, তারা সারা বাংলাদেশে যে একটা স্টিম রোলার চালিয়েছিল আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর, ক্যান্টনমেন্টে দিন কি দিন তাদেরকে নিয়ে টর্চারিং করেছে। তারা অনেকে এসে বলেছে আর জীবনে কোনোদিন রাজনীতি করব না। এভাবেই মানুষকে পঙ্গু করে দিয়েছিল তারা। তাই তখনকার অবস্থা আপনারা একটু চিন্তা করেন যে তখন তো আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরুন সুবিধা পায় নাই বঙ্গবন্ধুর সময়, কিন্তু তখন তো একটা মানুষ নামার প্রশ্নটা আমি দেখেছি কিভাবে রাজপথে নামবে, জয় বাংলা বলবে, প্রশ্ন ছিল না। কিন্তু এখন তো সেই অবস্থা নাই। এখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এত উন্নয়ন হয়েছে সারা বিশ্ব, এমনকি আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছিল তার আফ্রিকাতে, তার পিতৃভূমিতে, যে আপনারা যদি উন্নয়ন দেখতে চান, শিখতে চান কিভাবে উন্নয়ন করতে হয়, তাহলে আপনারা বাংলাদেশে যে শেখ হাসিনার নেতৃত্বে কিভাবে একটা দেশ উন্নয়ন হয় দেখেন। পাকিস্তানের নেওয়াজ শরীফ বলেছে যে এত বাংলাদেশ যেভাবে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে গেছে, এটা বিস্ময়ের ব্যাপার, আমাদের ওখান থেকে শিখার দরকার। ইমরান খানও তাই বলেছে যে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ কোথায়, সারা বিশ্ব নেতৃবৃন্দ দেখেছে, IMF, বিশ্বব্যাংক সবাই বাংলাদেশকে ঋণ দেওয়ার জন্য পাগল ছিল, দিয়েছে। এমন উঁচু পর্যায়ে নিয়ে গেছে বাংলাদেশকে, লাখো লাখো কর্মীদের, নেতাদের হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। শত শত নেতারা বিদেশে
বাড়িঘর করেছে দুবাই, কানাডা, আমেরিকাতে, যুক্তরাজ্যে, বিভিন্ন দেশে এত প্রতিপত্তি হয়েছে। বাংলাদেশের মধ্যে সারা বাংলাদেশের বর্তমানে যদি 65 ডিস্ট্রিক্ট হয়, 65 ডিস্ট্রিক্টে এক এক ডিস্ট্রিক্টে এরকম অনেক, এরকম 200-400 লোক আছে দলকে ব্যবহার করে শত শত কোটি টাকার মালিক হয়েছে। কিন্তু কোনো বাংলাদেশে কোনো জায়গায় কি একটা মিছিল হয়েছে? হ্যাঁ, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যাওয়ার পর 5ই আগস্টের পরে 5ই আগস্টে আমরা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি, 6 আগস্ট দিয়েছি, 15 আগস্টে গিয়েছি, 15 আগস্টে বঙ্গবন্ধু 32 নম্বরে ওদিন জীবন মৃত্যুর সন্ধি করেছিলাম। এরপরে আমার আইডিতে ঢুকে দেখবেন 5 তারিখে আমি লাইভ করেছি। আমরা দেখেছেন 5 তারিখে 15 আগস্টে 2024 সালের 15 আগস্টে কি বিভীষিকাকর অবস্থা হয়েছিল। কত নেতাদের বিভিন্ন জায়গার থেকে এসেছিল, তাদের মোবাইল চেক করে তাদেরকে কিনা অবস্থা করেছিল, কতকে অ্যারেস্ট করেছিল, দিগম্বর করেছিল মেরে মেরে। ওই দিন আমি যেহেতু লাইভ করেছি, এটা তো আর চুরির কিছু নাই, এখানে তো কোনো ফাঁকি ঝুঁকি নাই। আমি 15ই আগস্ট আমি লাইভ করেছি 32 নম্বরের দক্ষিণ সাইডে, ক্যানেলের দক্ষিণ পাশে থেকে। আমরা এভাবেই আওয়ামী লীগটা করে যাচ্ছি, এখনো প্রতিদিন দলের জন্য কাজ করে যাচ্ছি। কিন্তু কিছু কুলাঙ্গার এই দলকে ব্যবহার করে শত শত কোটি টাকার মালিক হয়েছে। যারা 2 বেলা ভাত খেতে পারে নাই, তারা আজকে শত শত কোটি টাকার মালিক হয়ে আজকে তারা এমনভাবে ইঁদুরের গর্তে ঢুকেছে, তারা ফেসবুকে তাদেরকে পাওয়া যায় না। আমরা 75-এর পরেও ছিলাম এই বালক বেলায়, রাজপথে ছিলাম। আর এখনো যেহেতু আছি, এখন এই বৃদ্ধ বয়সে আছি, 5 তারিখের পরেও তখন বুঝতে পারেন ভাই বালক বেলায়, যৌবন বেলায় কি করেছি, কতটুকু করেছি দলের জন্য। আজকে এখনো প্রতিদিন 5ই আগস্টের পর, 5ই আগস্টের আগেও ছিলাম রাজপথে, 5ই আগস্টের পর প্রতিদিন দলের জন্য কাজ করে যাচ্ছি। জীবন মৃত্যুর সংযোজনে থেকে স্ত্রী পুত্র সংসারকে দূরে রেখে যেখানেই থাকি না কেন দলের জন্য কাজ করে যাচ্ছি। এটাই বড় দুঃখ। তাই আমি বলবো যে আমাদের এই দুর্দিন আর থাকবে না। যে অবস্থা সৃষ্টি হয়েছে, অবশ্যই আর বেশি দিন নাই। এই অন্তর্বর্তী সরকার সে নিজের থেকেই চলে যাবে। তাদের নিজেদের কামড়া কামড়িয়ে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তারা নিজেদের সারা বাংলাদেশে যে একটা অবস্থা সৃষ্টি, পরিবেশ সৃষ্টি হয়েছে, তারা এই 2-3 মাসের মধ্যে তাদের মধ্যেই এমন মরণ কামড় একজনকে একজনে দিবে, কামড়া কামড়ি করবে, তারা নিজেরাই হারিয়ে যাবে। এবং আমি বলে গেলাম 71 সালে 16 ডিসেম্বর স্বাধীনতার পর যখন বিজয় হয়েছে, আমি নিজের চোখে দেখেছি যে এই রাজাকাররা আমাদের উপর অত্যাচার করেছে, মা বোনদের উপর অত্যাচার করেছে। সেই রাজাকারকে, আলবদরকে মহল্লার মানুষে লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে রাস্তার মধ্যে তাদেরকে রাস্তার মধ্যে মেরেছে। রাজাকার, তারা কিন্তু একটা ভালো শব্দ রাজাকার। রাজাকার ইসলামিক একটা তারা ভলান্টিয়ার, ইসলামিক ভলান্টিয়ার রাজাকার। কিন্তু তাদের কর্মকাণ্ডে এটা খারাপ দৃষ্টিতে হয়েছে। ঠিক তেমনি সমন্বয়ক একটু ভালো শব্দ, কিন্তু তাদের কর্মকাণ্ডে এই সমন্বয়ক 71-এর যেভাবে রাজাদেরকে পিটিয়ে মেরেছে, ঠিক এমন বেশি দিন নাই এরপরে জনগণ এই সমন্বয়কদের রাজপথে দৌড়ে দৌড়ে পিটিয়ে পিটিয়ে মারবে। সেই দিন আর বেশি দিন বাকি নাই। তাই আমার কথা এখানে শেষ করলাম যে বাংলাদেশের স্বাধীনতার পক্ষের শক্তি যে যেখানে আছেন সবাই সতর্ক থাকুন। আপনারা আর গুজবের দিকে জড়াবেন না। আপনারা দেখেছেন এই গুজব ডক্টর ইউনূস পদত্যাগ করেছে, এরকম গুজব ছড়িয়ে ফেসবুকে নোয়াখালীতে যুবলীগ মিছিল করেছে, ওখান থেকে যুবলীগের অনেক কর্মীকে পুলিশ অ্যারেস্ট করেছে। এই জন্য গুজবে যাবেন না। এইসব গুজব ছড়িয়ে পরে দলের থেকে কোনো আহ্বান আসলে তখন এটাকে গুজব মনে করে তখন দলীয় প্রোগ্রামে অংশগ্রহণ করবেন না। তাই আমার কথা এখানেই। 15 আগস্ট এবং 24 আগস্ট, এই 15 আগস্ট এবং 5ই আগস্ট 1975-এর 15 আগস্ট এবং 2024 সালের 5ই আগস্ট
এই প্রেক্ষাপটে আমি কেন রাজপথে মানুষ নামে নাই 15 আগস্ট 2075 সালে 15 আগস্ট বঙ্গবন্ধু কন্যা দুঃখ করে বলেছিল যে আমার বাবার লাশ পড়েছিল, কেউ রাজপথে প্রতিবাদ করে নাই। কেন করে নাই আমি একটু বুঝিয়ে দিলাম যে বর্তমানে তো কেউই রাজপথে নামে নাই এত সুযোগ সুবিধা নেওয়ার পর। কথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।